আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম আমরা পরবর্তী ক্লাসে কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয়, প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সারগুলো লিখতে হয় সাজিয়ে, যেহেতু আমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকে সেটা থেকে আমাদের প্রশ্নগুলো বের করে সাজিয়ে লিখতে হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে পরীক্ষার খাতায় ভুল হয় বা লিখছি কিন্তু আমাদের মার্কস দিচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে। তো সেই কিভাবে লিখলে আমরা প্রশ্ন উত্তরগুলোতে ফুল মার্কস পাবো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। এখন আসো আজকে আমরা যে বিষয়ে যেই লেসন বা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 1 এবং 2 এর মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে যেই হোম ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ এবং যেই ছেলেটা সেখানে বর্ণনা দিয়েছে যেই ছেলের হোম ডিস্ট্রিক্ট তার নাম হচ্ছে মামুন। এখন আজকে আমরা এই লেসনের প্রশ্ন এবং উত্তরগুলো কিভাবে সাজিয়ে লিখতে হয় আমরা সেটা দেখব। যেহেতু চ্যাপ্টারটা খুব বেশি বড় না, রিডিংটা 2 পৃষ্ঠা, কিন্তু এর মাঝে কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো একটু সাজিয়ে গুছিয়ে লেখার বিষয়। আমরা সবাই প্রশ্ন উত্তর লিখতে পারি, আমাদের সমস্যা হয় না, কিন্তু কিভাবে, যেহেতু আমরা পিএসসি পরীক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে যেহেতু উত্তীর্ণ হব সেহেতু আমাদের লেখার মানটাও একটু ভালো হতে হবে। তখন আমাদের 1-2 লাইনে অ্যান্সার দিলে হবে না, একটু সুন্দর করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কিভাবে লিখতে হয় যাই সেটাই। তোমরা যে চ্যাপ্টারটা বের করবে সেটা আমি আগেই বললাম, ইউনিট 10 লেসন 1 এবং 2 এর মাই হোম ডিস্ট্রিক্ট, পৃষ্ঠা হচ্ছে 38। এখন আসো 38 পৃষ্ঠার প্যাসেজটা তো আমরা জানি, প্যাসেজটা আমরা পড়ে নিব বাসায় একবার, আমি আর প্যাসেজটা পড়ছি না। আমরা এখন প্রশ্ন উত্তরে যাই। প্রশ্ন উত্তর হচ্ছে পৃষ্ঠা 39 পৃষ্ঠার বি বি নংটা হচ্ছে প্রশ্ন উত্তর। এখন প্রশ্ন উত্তর লিখতে হলে আমাদের কিভাবে লিখবো হচ্ছে, দেখো একটু সুন্দর করে লিখবো, যদিও এটাতে আমাদের কোনো মার্কস থাকে না, তারপরেও আমরা আমাদের প্রেজেন্টেশনটা একটু ভালো করে দিব। অ্যান্স মানে হচ্ছে অ্যান্সার। স্যার যখন খাতা দেখলে বুঝতে পারবে যে না, ওর প্রিপারেশনটা ভালো, প্রেজেন্টেশন বা উপস্থাপনাটা সুন্দর হলে বাকি খাতাটা দেখা সহজ হয় আমাদের জন্য। এখন দেখি প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। যেহেতু আমরা প্রশ্ন উত্তর লিখব তাই আমি প্রশ্নগুলো বোর্ডে লিখছি। 1 নাম্বার হচ্ছে হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি? খুবই সহজ একটা অ্যান্সার, তোমরা জানো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যদি মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম হয় তাহলে তো আমাদের মার্কস পেয়ে গেলাম। কিন্তু একটা কোশ্চেনে যদি আমাদের 2 মার্কস থাকে তখন কিন্তু ওই কিশোরগঞ্জ শুধু অ্যান্সারে আমাদের ফুল মার্কস দিবে না। তাহলে কিভাবে লিখব? সুন্দর করে লিখতে হবে আমাদের। আমি আগেই বলেছি প্রশ্ন উত্তর তোমরা যেভাবেই লিখবে সমস্যা নাই, অ্যান্সার হলেই হলো, বিষয়টা কিন্তু এরকম নয়। এ নাম্বার, তাহলে 1 এর অ্যান্সারটা কিভাবে লিখব? হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি? মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম হলো কিশোরগঞ্জ। যদি আমরা বাংলায় বলি দুইভাবে দেওয়া যায় অ্যান্সারটা, একটা হচ্ছে শুধু কিশোরগঞ্জ, আরেকটা হচ্ছে মামুনের ডিস্ট্রিক্টের নাম হলো কিশোরগঞ্জ। দুইভাবে দেওয়া যায়। কিশোরগঞ্জ দিলে আমাদের মার্কস ভালো আসবে না, হয়তো স্যার কম মার্কস দিবে। যেহেতু তোমরা ক্লাস 5-এ পিএসসি পরীক্ষার্থী তাই তোমাদের খাতাটাও সেভাবে সুন্দর হওয়া খুবই প্রয়োজন। আর আমরা অ্যান্সারটা অবশ্যই রিডিং থেকে দেখে লিখবো, না দেখে লেখার কোনো বিষয় নেই, তাই অ্যান্সারটা আমরা সাজিয়ে লিখবো, যতটুকু সম্ভব সুন্দর করে সাজিয়ে লিখবো। তাহলে আমরা কি লিখবো? হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। দুইভাবে লেখা যায়। প্রথমে যদি আমরা হোয়াট দিয়ে লিখি, যদি হোয়াটের জায়গায় কিশোরগঞ্জ বসাই, কি এর জায়গায় যদি আমরা বসাই তখন আমরা কিভাবে দিব?
দেখো যদি আমরা হোয়াট দিয়ে বসাই, হোয়াট দিয়ে বসালে শুধু হয় কিশোরগঞ্জ, হোয়াট ইজ, কিশোরগঞ্জ ইজ দ্য নেম অফ তাহলে এখানে হোয়াট ইজ, আমরা এখানে হোয়াটটা কেটে নিব আর এখানে এস হচ্ছে ইজ, তাহলে কি হলো কিশোরগঞ্জ ইজ, শুধু কিশোরগঞ্জ বসালাম আর বাকি যা আছে পুরাটাই আমরা অ্যান্সারে বসিয়ে দিলাম। তাহলে কিশোরগঞ্জ ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, এটা একভাবে লিখতে পারো। অথবা আরেকভাবে লেখা যায়, এখান থেকে যদি শুরু করি, দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, দুইভাবে লিখতে পারি। তাহলে আমরা হোয়াটের জায়গায় বসিয়ে দিব, তাহলে আমাদের জন্য অ্যান্সারটা সহজ হয়। এবার আসো 2 নাম্বার। দুই নম্বর প্রশ্ন কি বলেছে, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে কত দূর? আমাদের রিডিংয়ে অ্যান্সার রয়েছে ইটস অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এখন অ্যান্সার কি শুধু 145 কিলোমিটার্স? 145 এটাই কি শুধু অ্যান্সার? আমি আগেই বলেছি শুধু এতটুকু অ্যান্সার হলেও হয়, কিন্তু আমরা শুধু এতটুক দিব না, আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। এটি ঢাকা থেকে কতখানি দূরে? দুইভাবে বলা যায়, 145 কিলোমিটার অসম্পূর্ণ অ্যান্সার। আমরা বাংলায় সাধারণত এভাবে অসম্পূর্ণ অ্যান্সার লিখি না, আমরা বাংলায় অ্যান্সারটাকে খুব সুন্দর করে সাজিয়ে লিখি, ইংলিশেও আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখব। এখন কথা হচ্ছে তোমরা এটা কীভাবে সাজাবে। এটার অ্যান্সারটা সরাসরি বইয়ে দেওয়া আছে, ইটস অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটাও লিখে দিতে পারো। এছাড়াও আর কিভাবে লিখবে? যদি বইয়ে অ্যান্সারটা দেওয়া থাকে তাহলে আমরা বই থেকে তুলে দিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের নতুন করে সাজিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। বইয়ে অ্যান্সার না থাকলে তাহলে আমাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তাহলে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা আমাদের বইয়ের অ্যান্সার যেটা রয়েছে। এখন এই বাক্যে যদি আমরা সাবজেক্ট ধরতে যাই, তাহলে বইয়ের অ্যান্সার অনুযায়ী ইট ইজ 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, ফ্রম ঢাকা, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যান্সার। আর আমাদের বইয়ে আর একটা অ্যান্সার দেওয়া আছে, ইটস অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটাও অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দুইটাই, এটাও কারেক্ট অ্যান্সার, বইয়েরটাও কারেক্ট অ্যান্সার। তোমরা যেভাবে দিবে এটা সেভাবেই হবে, এখানে কোনো ভুল হবে না। এখন আসো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, হাউ ডিড ইট গেট ইটস নেম। হাউ did it gets how did it get its name? এটার মানে কি? এটার মানে হলো ইট মানে হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ওর নামটা কিভাবে পেল। এখন কিশোরগঞ্জের নামটা কিভাবে পেয়েছে, অ্যান্সার যদি আমরা জানি তাহলে ভালো, আর না জানলেও সমস্যা নেই, আমাদের বইয়ে অ্যান্সার দেওয়া আছে, আমাদের তো প্রশ্নের প্যাসেজটা থাকবেই। এখন আমরা প্রশ্নে যদি দেখি, দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ বজ্রকিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিক। তার মানে হচ্ছে ও নামটা পেয়েছে হচ্ছে একজন ওন ল্যান্ডলর্ড থেকে। এখন শুধু অ্যান্সার হচ্ছে
বজ্রকিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিক আমরা সাজিয়ে লিখব। এখন কথা হচ্ছে দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম, আমাদের বইয়ে প্রেজেন্ট টেন্সে অ্যান্সারটা দেওয়া, কিন্তু আমাদের প্রশ্নে কোন টেন্স চেয়েছে। এবার আমরা আসল জায়গায় আসি, দেখো জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হাউ ডিড ইট গেট ইটস নেম, বইয়ের মাঝে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার দেওয়া। আমি কিন্তু আবার বলছি, বইয়ের মধ্যে যে অ্যান্সারটা দেওয়া থাকবে সেটাই আমরা লিখব, কিন্তু যদি প্রশ্নে যেই টেন্সের ব্যবহার থাকবে সেই টেন্স দিয়ে আমরা অ্যান্সারটা করব, সেটা বইয়ের সাথে মিলিয়ে করব, শুধু টেন্সটা পরিবর্তন হবে। কারণ প্রশ্নে যেই ভার্ব বা যেই টেন্স দিয়ে কোশ্চেনটা করবে ওই টেন্সই আমাকে অ্যান্সার লিখতে হবে। অন্যটা যদি অন্য টেন্স দিয়ে অন্য ভার্ব দিয়ে লিখলে কিন্তু কেটে দিবে প্রশ্ন। তাহলে দেখো, প্রশ্নে যদি আমাকে প্রেজেন্ট টেন্স বর্তমান সময় দিয়ে চায়, আমি অ্যান্সারটাও বর্তমান সময় দিয়ে দিব। প্রশ্নে যদি আমার অতীত সময় দিয়ে চায়, আমি অ্যান্সারটাও অতীত সময় দিয়ে উল্লেখ করব। এখন আমাদের বই দিয়েছে বর্তমান সময়ে, কিন্তু প্রশ্নে চেয়েছে অতীত সময়ে, তাহলে আমরা অ্যান্সারটা অবশ্যই অতীত সময় দিব। এখন অতীত সময় দিতে গেলে কি করতে হবে, কোনো সমস্যা নেই, ঝামেলাও নেই। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ও হচ্ছে সাবজেক্ট, তাহলে অ্যান্সার হবে ইট। এবার ডিড, প্রশ্ন করতে ডু ডাজ ডিড ব্যবহার করা হয়, কিন্তু অ্যান্সার লিখতে তো ডু ডাজ ডিড ব্যবহার করব না, অ্যান্সার লিখতে গেলে মেইন ভার্ব ব্যবহার করব। এখন মেইন ভার্ব তো এখানে গেট, ডিড যদি আমরা তুলে দিই, মেইন ভার্বটা আমাদের ডিডে পরিবর্তন হয়ে হবে। ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে গেটও হবে ভার্বের পাস্ট ফর্ম। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, ও হচ্ছে ডিডের জন্য বসলো। ডিডও অতীত, গটও অতীত। ডিড উঠে গেল, তার জায়গায় গট বসলো, তার মানে গটটা আমার আর থাকছে না। তাহলে ইট গট, এবার আসি এখানে ইটস নেম, ইট গট ইটস নেম। এরপর আমরা লিখব হচ্ছে ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, from the name of an old landlord, name from the বই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের মেইন অংশ হচ্ছে এই জায়গাটা, ইট আমরা বসালাম হচ্ছে ওর ইট, আর গেট আমরা বসালাম হচ্ছে এই ডিডের গেট। ডিড যেহেতু অতীত, তাই গটটাও হলো অতীতে, তাই আমরা প্রশ্নেও চেয়েছে অতীতকাল, আমরা অ্যান্সারও করব অতীতকালে অ্যান্সার করব। এবার আসো আমরা 4 নম্বর প্রশ্ন সম্বন্ধে কথা বলি। What is the name of the river in the town? What are the two things? 4 নাম্বারটা জানি, 5 নাম্বার আসো। 5 নাম্বারে এখানে দুইটা অ্যান্সার চেয়েছে। What are two things you can see in the town? You can see in the town. এখন দেখো, এইরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় সচরাচর থাকে। এখন এটার অ্যান্সার লিখতে গেলে আমাদের ভুল হয়। কেন ভুল হয় তোমাদেরকে বলছি, আশা করি এরপর থেকে আর এই ভুলগুলো করবে না তোমরা। ইউ প্রশ্নটা করেছে তোমাকে, টিচার প্রশ্ন করেছে তোমাকে, তাহলে তুমি যখন অ্যান্সার লিখবে তখন তুমি আর ইউ লিখবে না, তখন লিখবে আই। আই মানে হচ্ছে আমি দেখি। টিচার করেছে তুমি কি দেখো, অ্যান্সার হবে আমি এটা এটা দেখি। এখন অনেকে এখানে ইউ দিয়ে থাকে এবং ইউ দিয়ে অ্যান্সারটা শুরু করে, দেখা যায় অ্যান্সার সম্পূর্ণ ঠিক, ইউটা থাকার কারণে প্রশ্নটা কেটে দেয়। আমরা এই ভুলটা করব না। তাহলে কি বলেছে, হোয়াট আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, তুমি টাউনে কি দেখতে পাও।
তাহলে টাউনে আমরা দুইটা জিনিস কি দেখতে পাই প্যাসেজে রয়েছে, আমরা সাজাবো কিভাবে? দুইভাবে সাজানো যায়। প্রথমে দিয়ে যেতে পারি সাবজেক্ট, যদি ইউ দিয়ে করি, আই ক্যান সি ড্যাশ ড্যাশ ইন দ্য টাউন। এখান দিয়ে শুরু করলাম, এখানে ইউর জায়গা হলো আই, তারপরে ক্যান সি, তারপর ড্যাশ ড্যাশ ইন দ্য টাউন। আমি টাউনে এটা এটা দেখতে পাই। কি কি দেখতে পাই সেটা তোমাদের প্যাসেজে উল্লেখ রয়েছে, তোমরা প্যাসেজ থেকে বের করে লিখবে। এছাড়াও অন্যভাবে আমরা অ্যান্সারটাকে লিখতে পারি, যেমন যদি ইন দ্য টাউন দিয়ে লিখি, ইন দ্য টাউন আই ক্যান সি ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা দুইভাবে লিখতে পারি, তাহলে খেয়াল করো তোমরা। ইন দ্য টাউনের পর একটু কমা দিতে পারি, আমরা থামতে পারি। ইন দ্য টাউন আই ক্যান সি ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা দেখি, শেষ। অথবা যদি আমরা প্রশ্নের মতোই সাজিয়ে দিই, আই ক্যান সি ড্যাশ এটা 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 ইন দ্য টাউন। কি কি দেখি আমরা টাউনে সেটা আমরা উল্লেখ করব। এবার আসো আমরা 6 নম্বর প্রশ্নে যাই। লাস্ট প্রশ্ন, সবার শেষের প্রশ্নটা কি বলেছে? হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন? পিপল ফ্রম দিস টাউন। ফেমাস মানে তো বিখ্যাত, তোমরা জানো। হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন, এ টাউনের দুজন বিখ্যাত ব্যক্তির নাম লিখো। তাহলে এ টাউনের দুজন বিখ্যাত ব্যক্তির নাম কি? যদি আমরা বলি, একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রয় আর একজন হচ্ছে জয়নুল আবেদিন। তাহলে 3 জন আছে আমাদের বইয়ে, আমরা 3 জনের নাম দিব না। 2 চেয়েছে, যদি 3 থাকতো আমরা 3 জনের নাম দিতাম। অনেক ক্ষেত্রে অনেকে রিডিং লিখে 3টার নাম একসাথেই দিয়ে দেয়, প্রশ্ন কাটা দিয়ে দিবে, অথবা চাইলেও কিছু মার্কস দিতে পারে। যেহেতু 2 জন চেয়েছে 2 জনে দিব, 3 জন চাইলে 3 জন দিব। এখন হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন কি করতে পারি? একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রায় আর একজন হচ্ছে জয়নুল আবেদিন। আমরা সাজাবো কিভাবে? শুধু উপেন্দ্র কিশোর রায় আর জয়নুল আবেদিন দিলেই কিন্তু অ্যান্সার হচ্ছে, কিন্তু আমরা মার্কস পাবো না ফুল, কিছু অংশ পাবো। আমাদেরকে সাজিয়ে লিখতে হবে সুন্দর করে। যদি লিখি, হু এর জায়গায় যদি আমরা বসাই, একটা হচ্ছে উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড জয়নুল আবেদিন, এরপরে 8 থেকে শুরু করে টাউন পর্যন্ত সম্পূর্ণ বসে যাবে। আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন। তার মানে উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড জয়নুল আবেদিন, ওরা কার জায়গায় বসছে? হুয়ের জায়গায় বসলো। এরপরে 8 থেকে টাউন পর্যন্ত সম্পূর্ণ, 8 থেকে টাউন পর্যন্ত সম্পূর্ণ একরকমই হয়ে গেল। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে রিডিং থেকে প্রশ্ন লিখতে হয়। এভাবে তোমরা চেষ্টা করতে করতে দেখবে যে এরকম আরও কিছু রিডিং রয়েছে, ওই রিডিংগুলো থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো এভাবে বাসা প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা ডায়ালগ থেকে কীভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় সে বিষয়ে আলোচনা করব, এবং আরেকটা রিডিং নিয়ে কথা বলবো, যে রিডিংয়ের ভার্বগুলো সম্পূর্ণ পরিবর্তিত, অতীতকালে থাকবে। সেক্ষেত্রে আমরা অন্য একটা রিডিং নিয়ে আলোচনা করব। তোমরা এর মাঝে মাঝে বাসায় রিডিংগুলো নিয়ে প্রশ্ন উত্তরগুলো নিয়ে প্র্যাকটিস করবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আসসালামু আলাইকুম।